নমস্কার, পাবলিক নাও এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগামীকাল গোটা দেশবাসী এমন এক মাহিন্দ্র ক্ষণের সাক্ষী হবেন যে ক্ষণের জন্য বলা যেতে পারে দীর্ঘ অনেক বছরের লড়াই। এই লড়াই শুধুমাত্র যে একজন ভারতীয় বা একজন মানুষের তা কিন্তু নয়। এমন অনেক মানুষ, অনেক ভারতীয় রয়েছেন যারা লড়াই করেছেন দীর্ঘ বছর। অনেকে হয়তো এখন এই পৃথিবীতেও নেই। লড়াই করেছেন, লড়াই চালিয়ে গিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন বাস্তবায়ন হবে আগামীকাল। আগামীকাল গোটা দেশবাসীর নজর থাকবে অযোধ্যার দিকে, নজর থাকবে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিকে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তা যেরকম আগামীকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার ঠিক কয়েক ঘন্টা আগে আমরা যখন এই স্টুডিওতে বসে রয়েছি, বিরোধীদের একাধিক বক্তব্য আমাদের নিউজ রুমে যখন আসে, একাধিক রাজনৈতিক দলের যারা রাজনৈতিকভাবে মতবিরোধে রয়েছেন তাদের বক্তব্য যখন আমরা শুনি, সেখান থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায় যে কাল যেরকম রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, ঠিক একইভাবে বিরোধীদের ভাষায় যদি বলতে হয়, লোকসভা নির্বাচনের প্রাণ প্রতিষ্ঠাও নাকি কাল থেকে হয়ে যাচ্ছে, বিরোধীরা বলছেন। তো সেই নিয়ে আলোচনা করব আজকে। আমাদের আলোচনার যে বিষয়বস্তু, 24-এর লোকসভা নির্বাচনে রাম মন্দির আবেগ প্রভাব ফেলবে, যদি ফেলে কতটা ফেলবে, যদি না ফেলে কেন ফেলবে না, তা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কংগ্রেস নেতা শান্তি রঞ্জন দেবনাথ মহোদয়কে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছেন বিজেপি থেকে রানা ঘোষ, আপনাকেও স্বাগত জানাই। রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মৃন্ময় চক্রবর্তী, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরুটা একেবারেই আমি বিরোধীদের দিয়ে করতে চাইছি, যেহেতু আমি বিরোধী শব্দটা উচ্চারণ করলাম। প্রথম একটা প্রশ্ন, আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল আমাদের রাজ্যে অর্ধ দিবসীয় ছুটি ঘোষণা করেছেন রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যেরকম সেটা টুইট করেছেন, রাজ্য সরকারের তরফে সেটা কিন্তু বিবৃতি এবং প্রেস রিলিজ, তার পাশাপাশি নোটিফিকেশন জারি করে সেটা ছুটি অর্ধ দিবস ঘোষণা করা হয়েছে। অর্থাৎ প্রায় 2:30 পর্যন্ত ছুটি থাকবে সমস্ত অফিস, কিন্তু তারপরে সবাইকে যেতে হবে। শুধুমাত্র যে আমাদের রাজ্য তা নয়, আমাদের রাজ্যের পাশাপাশি চণ্ডীগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, রাজস্থান, সেখানেও অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। পূর্ণ ছুটি ঘোষণা করেছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গোয়া। আমার প্রশ্ন শান্তিবাবু আপনার কাছে, রাজ্য সরকার যখন, বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো যখন অর্ধ দিবসীয় ছুটি ঘোষণা করছে, কোথাও পূর্ণ দিবসের ছুটি ঘোষণা করছে, এই রামলালার আবির্ভাব বা ওনার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে কেন্দ্র করে, সেখানে অবিজেপি শাসিত রাজ্যগুলো কেন এই ছুটিটা ঘোষণা করতে পারলো না? মানে কোথায় সমস্যা হচ্ছিল, বা কেন এই মুহূর্তের জন্য অন্তত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কি কোথাও ভাবনা চিন্তা করা যায় না যে এত বড় একটা অনুষ্ঠান, নিঃসন্দেহে সেটা 500 বছরের লড়াই, ইতিহাস টেনে বললে 500 বছরের লড়াই। 1528 থেকে যদি আমরা ধরি, এই লড়াই কিন্তু তখন থেকে শুরু হয়েছিল। মন্দির ভাঙা থেকে মসজিদ গড়া, মসজিদ ভাঙা থেকে আবার পুনরায় সেখানে প্রাণ প্রতিষ্ঠা। এই লড়াইয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলোর, অবিজেপি শাসিত যে দলগুলো রয়েছে বা যে দলগুলো বিজেপির সমর্থনে নেই, তারা কি সেটাকে সমর্থন করতে পারতো না একটু ঊর্ধ্বে ওঠে, নাকি রাজনীতি আদতেও সেখানে রয়েছে? কি বলবেন? আজকে যে রাম মন্দির সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনা যে সমস্ত দর্শক বন্ধুরা শুনছেন, আপনাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি। প্রশ্ন উঠেছে যে এই আগামীকাল যে রাম মন্দির উদ্বোধন হবে, সেই রাম মন্দির যেটা উদ্বোধন হবে, সেই রাম মন্দির উদ্বোধনে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, সে প্রত্যেকটা রাজ্য সরকার সেখানে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারও অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন, কিন্তু বিরোধী শাসিত যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে ছুটি ঘোষণা করা হয়নি। কিন্তু তার মানে এই নয় যে বিরোধী শাসিত রাজ্যগুলোর যে জনগণ বা রাজ্য সরকার,
তারা রাম বিরোধী, এই কথাটা কিন্তু বলা যাবে না। কারণ রাম কিন্তু আমাদের মননে, আমাদের হৃদয়ে। কিন্তু আগামীকালের যে অনুষ্ঠানটা হচ্ছে, যে রাম জন্মভূমিতে যে মন্দির হচ্ছে, যে মন্দিরের উদ্বোধন হচ্ছে, উদ্বোধন করবেন স্বয়ং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। এই যে অনুষ্ঠানটা হচ্ছে, গোটা অনুষ্ঠানটা কিন্তু ধর্মীয় মোড়কে আবদ্ধ থাকলেও সেটাকে আমরা ধর্মীয় অনুষ্ঠান বলতে পারছি না। এটা হচ্ছে একটা মেগা পলিটিক্যাল ইভেন্ট। আপনারা দেখুন, যেখানে এই যে রাম মন্দির হবে, রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে, সেখানে কারা কারা ঢুকতে পারবেন? মাত্র 5 জন ঢুকতে পারবেন সেখানে। একজন হচ্ছেন রাম জন্মভূমির যে অধ্যক্ষ, সে অধ্যক্ষ ঢুকতে পারবেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঢুকতে পারবেন, উত্তরপ্রদেশের মাননীয় রাজ্যপাল ঢুকতে পারবেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঢুকতে পারবেন, এবং মোহন ভাগবত ঢুকতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, যেই 5 জনের কথা বললাম, এই 5 জন সবাই কিন্তু একটা রাজনৈতিক দলের তারা নেতা, নেত্রী। কেউ কিন্তু অন্য কোনো দলের নয়। যদি সেটা একটা নিরপেক্ষ একটা ধর্মীয় অনুষ্ঠান হতো, তাহলে সেখানে অবশ্যই যে বিভিন্ন যে ইয়েরা রয়েছেন, যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সে রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকতেন, ধর্মগুরুরা থাকতেন। কিন্তু এখানে কিন্তু ধর্মগুরু বলতেও যারা রয়েছেন, যে অযোধ্যার যে মন্দির কর্তৃপক্ষের যে কমিটি, সেই কমিটির যিনি সভাপতি, উনি রয়েছেন শুধুমাত্র। এছাড়া কিন্তু কোনো ধর্মগুরু নেই। যেমন হিন্দু ধর্মের প্রধান ধর্মগুরু যারা শঙ্করাচার্য, এই 4 শঙ্করাচার্যের কোনো শঙ্করাচার্যই কিন্তু আগামীকালের যে অনুষ্ঠান, এই মেগা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকছেন না। সুতরাং আমরা ধরে নিতে পারি, এই যে মন্দির যে প্রতিষ্ঠা হবে, রামলালার বিগ্রহে যে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং রামের প্রতি, ভগবান রামের প্রতি যে আমার অখণ্ড বিশ্বাস, অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসটাকে রেখে, শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে গোটা অনুষ্ঠানটা কিন্তু আসলে একটা রাজনৈতিক ইভেন্ট। এবং প্রধানত আগামী যে লোকসভা নির্বাচন, 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এই অনুষ্ঠানটা সংগঠিত হচ্ছে। সুতরাং সঙ্গত কারণেই বিরোধী শাসিত যে রাজ্যগুলো রয়েছে, সে রাজ্য সরকারগুলো কিন্তু অর্ধ দিবস ছুটি ঘোষণা করবে। আরেকটা জিনিস, এই যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হলো, এটাও কিন্তু ডিফেক্টিভ। আপনি দেখুন, স্কুল কলেজ, আর স্কুলে কি 2:30 পর্যন্ত ছুটি দিলে 2:30-টার পরে গিয়ে কিন্তু স্কুল শুরু হতে পারে না। বরং 2:30 অবধি যদি বন্ধ থাকতো, 2:30-টার পরে মানে স্কুল ছুটি হয়ে যেত, 2:30 পর্যন্ত স্কুল চালু হতো, 2:30-টার পরে ছুটি হয়ে গেল, সেটাও হতে পারে। অফিস, আপনার কেউ গেলেও না অফিসে, 2:30-টার পরে অফিসে যাবে, এটা কিন্তু বাস্তবসম্মত না। কিন্তু ছুটি পুরোটাই ছোট ঘোষণা করতে পারতো, পূর্ণ দিবস ছুটি ঘোষণা করতে পারতো। এটা কিন্তু লিভ রুলসের পরিপন্থী ব্যাপারটা। আমি রানাদার কাছে আসবো। রানাদা, ছুটি দেওয়া হলো, কিন্তু শান্তিবাবু বলছেন যেটা প্রথম উনি যে যুক্তিটা দিলেন, যেটা একটা পুরো পলিটিক্যাল একটা শো, অর্থাৎ যেটা আমি যদি একেবারে রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি ওনাদের বক্তব্য বলি, যে রাম মন্দির নিয়ে যেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 22 তারিখে, তা বিজেপির রাজনৈতিক শো, মেগা র্যালি, যেটা বিজেপি ব্যানারে করতে পারতো, সেটা না করে হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে বা ধর্মকে কাজে লাগিয়ে রাম মন্দিরকে সামনে এনে একটা র্যালি হচ্ছে। এবং একটু যুক্ত করব যেটা শান্তিবাবু বললেন, যে ছুটিটা দেওয়া হলো, সেখানেও কিন্তু উনি ডিফেক্টটা ধরে দেওয়ার চেষ্টা করলেন, যে স্কুল কলেজ তো আর 2:30 থেকে চলতে পারে না। প্রণাম, আপনার বক্তব্য। সবাইকে নমস্কার জানিয়ে এবং আগামীকাল সারা ভারতবর্ষ জুড়ে যে মহাযজ্ঞ চলছে, আমাদের রাষ্ট্রীয় পুরুষ, আমাদের রাষ্ট্রের স্বাভিমান শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে আগামীকাল, তার সারা রাজ্যবাসী সহ যারা আমাকে শুনতে পারছেন দূর দূরান্ত থেকে, এবং আমার প্যানেলিস্ট যারা আছেন, প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি আমার দলের পক্ষ থেকে
শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনাতে আমি অংশগ্রহণ করছি। দেখুন, আমার আজকের যে দিনটা আর আগামীকালকের যে দিনটা, আমার মোটেও মনের থেকে ইচ্ছে নেই যে কারোর বিরোধিতা করা, বিরুদ্ধাচরণ করা। কারণ যেহেতু আমি একটা রাজনৈতিক দলকে বিশ্বাস করি, তার মতাদর্শে বিশ্বাস করি, অবশ্যই আমরা প্রতিনিয়ত একে অপরকে কোণঠাসা করার চেষ্টা করি, দলীয় ভাবমূর্তি ওদের সামনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। কিন্তু আজকের যে দিনটা, আগামীকালকের যে দিনটা, বিশেষ করে আগামীকালকের দিনটা, সেটা আমাদের রাষ্ট্রের শুধু নয়, সারা ভারতবর্ষের যারা সনাতনী ধর্মে যারা বিশ্বাসী, এবং আমরা সনাতনীর মধ্যেই আমরা যদি সীমাবদ্ধ না থাকি, আমি দেখেছি আমাদের রাজ্যের মধ্যেও আমাদের ধর্মের বাইরেরও যারা অন্য ধর্মাবলম্বীরা আছেন, তারাও দলে দলে আমাদের এই রামরাজ্য প্রতিষ্ঠা, রামের প্রাণ প্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করছে, ওদিকে যাবার চেষ্টা করছে, অংশগ্রহণ করার চেষ্টা করছে। তাই এই 2টা দিন অন্তত আমি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাদেরকে বলবো, আমরা চলুন সকলে হাতে হাত মিলিয়ে আমরা রামরাজ্য প্রতিষ্ঠা করি। আমাদের রাজ্যের নয়, শুধু আমাদের দেশের স্বাভিমান পুরুষকে আমরা সঠিক মর্যাদা দিই। তারপরেও যেহেতু এখানে বসেছি এই চেয়ারটাতে, উনি 2-4টে লাইন বলেছেন, আমার ইচ্ছে নেই মন থেকে আজকে আমার বিরোধী যারা আছেন তাদেরকে কটূক্তি করার, কিন্তু আমি 2-4টে ভুল ব্যাখ্যা আমি ওনাকে ধরিয়ে দিতে চাই, শুধুমাত্র, আর কিছু নয়। দেখুন, উনি বলেছেন যে বিভ্রান্তিকর কিছু কথা। আমার পাশে আমার প্যানেলিস্ট যিনি বসে আছেন, যে মূল গৃহে যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে 5 জন নাকি প্রবেশ করতে পারবে। তো এই ধরনের বিভ্রান্তিমূলক কথা উনি বলছেন, যেটা আমি সম্পূর্ণরূপে এর বিরুদ্ধাচরণ করছি। উনি হয়তো জানেন না, অথবা ইচ্ছাকৃতভাবে উনি এই কথাটা বলছেন যে 5 জন প্রবেশ করতে পারবে। কারণ উনি 5 জনের মধ্যে মূল যে এটার প্রাণ প্রতিষ্ঠা করবে পুরোহিত, যে বিভিন্ন ধরনের ইন্টারভিউ দিয়ে রামের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য নির্বাচিত হয়েছেন, উনি উনার কথাই বলেননি। তো পুরোহিত কি 5-এর মধ্যে আছে না নেই আমি জানি না, উনি শুধুমাত্র বলেছেন যে এই 5 জনই নাকি প্রবেশ করতে পারবে। তো পুরোহিত ছাড়া তো প্রাণ প্রতিষ্ঠা হবেই না, তো পুরোহিত আছে এখানে। এছাড়া আরও বিভিন্ন ধর্মগুরুরা আছেন। শঙ্করাচার্যের কথা বলেছেন, উনি হয়তো জানেন না উনি কে কে থাকবেন কালকে ওখানে। আমি বলবো ওনাকে এটার বিভ্রান্তিমূলক কথা না বলে সঠিক ব্যাখ্যা দেখে নিতে। পাশাপাশি উনি যে 5 জনের কথা বলেছেন, এর মধ্যে আপনারা দেখে নেবেন ইউপির, উত্তরপ্রদেশের রাজ্যপালের কথা বলেছেন, এবং ঠিক পরবর্তী সময় উনি বলেছেন যে এই দেখে নেবেন এই 5 জন ভারতীয় জনতা পার্টির এবং রাজনৈতিক দলের মধ্যে তারা আছে, কোনো না কোনো দলের তারা অংশীদার, এই কথাটা উনি বলেছেন। তো আমার অন্তত জানা নেই, যেহেতু আমি রাজনীতির প্রেক্ষাতে আছি, যে রাজ্যপাল কোনো রাজনৈতিক প্রিয় ব্যক্তিত্ব হতে পারে কিনা আমার অন্তত জানা নেই। তো উনি ওই 5 জনের মধ্যে রাজ্যপালের নাম এনেছেন ইউপির, এবং বলেছেন পরবর্তী সময় যে রাজ্যপালও নাকি কোনো রাজনৈতিক দলের হয়ে উনি ওই 5 জনের মধ্যে ঢুকবেন ওই গৃহে, তো সেটাও আমার জানা নেই। পরবর্তী সময় উনি বলেছেন লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। দেখুন, এই যে দিনক্ষণটা এসছে, এটা আমার যতটুকু জানা আছে কারোর ইচ্ছাকৃতভাবে এই দিনক্ষণটা তুলে ধরার না বা বানানো নয়। এটা অনেক ধর্মগুরুরা, বিভিন্ন ধর্মগুরুরা আমাদের দেশের, যারা দীর্ঘদিন ধরে সাধনা ভজন করে আসছেন, হ্যাঁ, তারা সকলে মিলে, এবং আমার যতটুকু জানা আছে তাদেরও একটা ব্যবস্থাপনা আছে, এবং তারা ধর্মগুরুদেরও একটা সিস্টেম আছে, তারা ওই সিস্টেমে বসে তারা এগুলো নির্ধারণ করে। এখানে কোনো রাজনৈতিক প্রিয় ব্যক্তিত্ব যদি মনে করে যে আমরা আমাদের ইচ্ছায়, বা কোনো কোর্ট আদালত যদি মনে করে আমরা আমাদের ইচ্ছায় এটা করব, সেটা সম্ভব না, কারণ সেটা সম্পূর্ণ ধর্মীয় ব্যাখ্যা। এবং উনি বলেছেন একদম প্রথম কথাতেই যে একটা মেগা পলিটিক্যাল ইভেন্ট এটা। তো আমি প্রথমেই বলেছি আমাকে কটূক্তি করার ইচ্ছে নেই, তারপরে বলছি আমরা সময় সময় দেখেছি, যেহেতু উনি কংগ্রেস দল থেকে এসছেন, যে বিভিন্ন সময় ওনাদের যে দলের যে সর্বাধিক নায়ক আছেন রাহুল গান্ধী, যে উনি ধর্ম নিয়ে
কি ধরনের ব্যাখ্যা দিয়েছেন, এবং ধর্মের উপর উনি বারে বারে, বিশেষ করে হিন্দু ধর্মের উপর, কেন হিন্দু ধর্মের আচার আচরণ কি উনার ভালো লাগে না? হিন্দু ধর্মের সংস্কৃতি কি উনার ভালো লাগে না? উনি কি হিন্দু ধর্মী আমাদের যে সনাতনী ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কোনো উনি মনের থেকে নিতে পারছেন না এই ভারতবর্ষের বুকে? সেটা আমার জানা নেই অন্তত। কারণ প্রতিনিয়ত আমরা দেখেছি হিন্দু ধর্মাবলম্বী যারা, হিন্দুদের নিয়ে উনার কটূক্তি করতে, সময়ে সময়ে হিন্দু সনাতনী ধর্মকে নিয়ে উনার কটূক্তি করতে। কিন্তু হিন্দু ধর্ম ভারতবর্ষের নয়, এই বিশ্বের সর্বপ্রথম ধর্ম। সেই হিন্দু ধর্মকে আজকে উনি কটূক্তি করার পরেও রাজনৈতিক প্রিয় ব্যক্তিত্ব কংগ্রেসের যারা আছেন, তারা রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা হিন্দু ধর্মকে পেছনে ঠেসে দিয়ে তারা রাজনীতির ব্যাখ্যাটাকে সামনে তুলে ধরছেন। কিন্তু আমরা দেখেছি প্রতিনিয়ত সময় সময়ে এই ভারতবর্ষের বুকে যারা আছেন, আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে রাহুল গান্ধী প্রতিনিয়ত এই ধর্মকে নিয়ে, হিন্দু ধর্মকে নিয়ে উনি কী ধরনের কটূক্তি করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তাই এগুলো আজকে আর বলার নয়। আমি ওনার যে আলোচনা ছিল 2-4 লাইন, ওটার আমি একটা ছোটখাটো ব্যাখ্যা দিলাম। আপনার কি মনে হয় যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, চণ্ডীগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, আমাদের রাজ্য ত্রিপুরা, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, মহারাষ্ট্রে যদিও বিজেপি অ্যালায়েন্সের সরকার রয়েছে, সেই রাজ্যগুলোতে যদি পূর্ণ দিবসের ছুটি ঘোষণা হতে পারে, সেই রাজ্যগুলোতে যদি অর্ধ দিবসীয় ছুটি ঘোষণা হতে পারে, অবিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তারা কেন করলো না? মানে সত্যি অর্থে কোথাও গিয়ে কি তারা আটকাচ্ছেন? মানে এই জায়গাতে কি মনে হচ্ছে আপনাদের, মানে কেন তারা করলো? দেখুন, বিজেপি ও বিজেপি সেটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। আমি প্রথমে যদি বলি যে ও বিজেপি রাজ্যের কথা বলছেন আপনারা, ও বিজেপি রাজ্যে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা কি কম না নেই, সেটা আমার একটা প্রশ্ন থাকবে। এরকম অনেক রাজ্য আছে যেখানে হিন্দু সনাতনী ধর্মের লোক মাইনরিটি লোক থেকে অনেক বেশি, এবং সেটা আমাদের ভারতবর্ষের ইতিহাস। কিন্তু ওই হিন্দু ধর্মাবলম্বী সনাতনী ধর্মের যারা আছেন ওই রাজ্যগুলোতে, তারা কি চাইবে না কালকের দিনটা অন্তত যে এই দেশের বুকে হাজার হাজার লোক যারা প্রাণ দিয়েছেন এই রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য, রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য, তাদের জন্য একটু সহানুভূতি আনতে, রামের জন্য একটু পূজার্চনা করতে, রামকে নিয়ে একটু সময় কাটাতে, ওরা কি চাইবে না? 100 বার চাইবে। কিন্তু অবিজেপি শাসিত রাজ্য যারা অবিজেপি শাসিত রাজ্যে যারা শাসন করছে, তারা ওই হিন্দু ধর্মাবলম্বীদের, ওই সনাতনী ধর্মে যারা আসক্ত আছেন ওই রাজ্যগুলোতে, তাদেরকে সেই সুযোগটা তারা দেয়নি তারা সেই সুযোগটা। এটা কি তাদের জন্য একটা, তাদেরকে হিন্দু ধর্মাবলম্বী যারা বা সনাতনী ধর্ম যারা আসক্ত আছেন, যারা বিশ্বাস করেন সনাতন ধর্মে, তাদের কি কোণঠাসা করা নয়? তাদের কি বাতিল করা নয়? তাদের কি অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ধর্মের বিষয় যখন থাকে, আমরা তো কখনো তাদের নিয়ে কটূক্তি করি না, রাজনীতি করি না, আমরা এখনও রাজনীতি করছি না। আমি বলেছি যে সেটা সাধু সন্ত যারা আছেন ভারতবর্ষের বুকে, তারা আগামীকালকের যে দিনক্ষণটা সেটা তৈরি করেছেন। কিন্তু এটার মধ্যেও বিরোধী যারা আছে তারা রাজনীতিক ব্যাখ্যা খুঁজে বের করেছেন। কোথায় খুঁজে বের করেছেন আমার অন্তত জানা নেই। আমি বলবো ওদেরকে যে এই ধরনের হীন মানসিকতা থেকে বের হয়ে আসুন, আমরা আগামীকাল সকলে মিলে একটা। উত্তরপ্রদেশের একজন কংগ্রেস নেতা, উনার বক্তব্য আমি কালকে শুনছিলাম, খুব সম্ভবত আমাদের জাতীয় সংবাদ মাধ্যমের কোনো একটি সংবাদ মাধ্যমে আমি শুনছিলাম। তিনি বলছেন যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, রাম মন্দিরের সেখানে উদ্বোধন হবে, কিন্তু সেই ব্যানারগুলো যেগুলো রাম মন্দিরের যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের তরফে যেগুলো লাগানো হয়েছে, সেখানে ছবিটা শুধুমাত্র রামলালার থাকলেই হতো, সেখানে কেন প্রধানমন্ত্রীর ছবি? মানে এটা নিয়েও কিন্তু আপত্তি কোথাও না কোথাও জাতীয় স্তরের যারা কংগ্রেস নেতৃত্বরা রয়েছেন তারা সরাসরি না বললেও সেখানে উত্তরপ্রদেশের একজন কংগ্রেস নেতা একেবারে সুস্পষ্টভাবে সে কথাটা বললেন যে রাম মন্দিরের পাশে যে ব্যানারগুলো লাগানো, সেখানে শুধু রামের ছবিটা থাকলেও হতো, সীতার ছবি থাকলেও হতো, লক্ষ্মণের ছবি থাকলেও হতো, সর্বোপরি হনুমানের ছবি থাকলেও হতো, কেন রামের পাশে মোদির ছবিটা লাগানো হলো? সেখান থেকে তারা বলছেন এটা পুরোপুরিভাবেই একটা রাজনৈতিক শো। দেখুন, আজকে অবিজেপি শাসিত যে রাজ্যগুলো, সেই রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন, যেই মন্ত্রীরা আছেন, তারা কি ওই দলের মন্ত্রী? ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কি, ধরুন কংগ্রেস থেকে নির্বাচিত কোনো মুখ্যমন্ত্রী কি ওই দলের মুখ্যমন্ত্রী? আমার তো বিশ্বাস হয় না। আমি জানি যেই রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন রাজ্যের প্রত্যেকের নির্বাচনে জয়ী হবার পূর্বে তিনি হয়তো
কোনো না কোনো দলের অংশীদারি হতে পারেন, কোনো দল থেকে উনি নির্বাচিত হতে পারেন, কিন্তু যখন উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে গেলেন তখন কিন্তু উনি সারা রাজ্যের যত জনগণ আছেন প্রত্যেকের মুখ্যমন্ত্রী। সে বিরোধী দলই হতে পারে, সে সদলীয় হতে পারে। সেই রকমই আমাদের দেশের প্রধানমন্ত্রী। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে জাপানের প্রধানমন্ত্রী উনার পায়ে ধরে প্রণাম করছেন। এটা কি একটা রাজ্য, সারা দেশের, সারা বিশ্বের কাছে এটা একটা মেসেজ নয় যে বিশ্বের যে বড় বড় তাবর তাবর প্রধানমন্ত্রীরা যারা আছেন, যারা তাবর তাবর নেতৃত্বরা আছেন, উনার পায়ে ধরে প্রণাম করছেন। উনি ভারতবর্ষকে, যেটা আমাদের স্বামীজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন লবে, সেই পংক্তিটাকে উনি এখন ভারতকে বিশ্বগুরু করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। সারা বিশ্ব ওনাকে গুরু মানছে। আমরা ভারতবর্ষকে কোন জায়গা থেকে কোন জায়গায় উনি নিয়ে এসছেন। আর উনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কেন প্রধানমন্ত্রীর ছবি থাকবে না? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি কোনো ব্যানারে থাকবে, এটা কি কোনো রাজনৈতিক বিষয় হলো? রামের সঙ্গে কেন? রামের সঙ্গে কেন মানে আমাদের রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এবং যারা বিরোধী রাজ্য আছে, যে রামের ছবি উপরে আছে, নিচে যারা রামলালার ছবির নিচে যারা পূজা অর্চনা করছে তাদের ছবি আছে। কেন থাকবে না? সেটা থাকতে পারে। ঠিক। আমি শান্তিবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে মৃন্ময়দা, আপনার কাছে যাওয়ার আগে একটা বিষয় আমি ছোট্ট করে আমার দর্শকদের একটা ছোট্ট তথ্য দিতে চাই, যে আপনারা প্রত্যেকেই জানেন কালকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে ছোট্ট কিছু তথ্য, যে ইতিহাসগুলো আমরা প্রত্যেকে জানি, এবং এই যেটা আমরা বারবার বলছিলাম মাহিন্দ্র খন, সেই মাহিন্দ্র খনের একেবারে সন্নিকটে আমরা 1984 সালের 7 অক্টোবর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের লক্ষ্যে যে কমিটি গঠন হয়েছিল, বা যে রাম মন্দির নির্মাণের জন্য রাম জন্মভূমি অ্যাকশন কমিটি গঠন করা, এবং তার ঠিক আজকে যখন আমরা প্রায় 37 থেকে 40 বছরের এদিক সেদিক হলেও তখনও যেরকম রাম মন্দির ইস্যু একটা নির্বাচনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল, আজকের দিনে দাঁড়িয়েও কোথাও না কোথাও আজকে এই এতখানি আমরা যে 10-15 মিনিট আলোচনা করলাম, তারপরেও কিন্তু রাম মন্দির ইস্যু যে রাজনৈতিক ইস্যুর কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে এখনো রয়েছে তা বলার অপেক্ষা রাখছে না। 9 নভেম্বর 2019 সালে যখন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধানমন্ত্রী রঞ্জয় গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে মামলার রায়ে উল্লেখ করে অযোধ্যায় বিতর্কিত জমি, যেটা রামলালার জন্য তারা দেওয়ার কথা বলেছিলেন সেই বোর্ড, এবং সুন্নি ওয়াকফ বোর্ডকে বলেছিলেন অন্যত্র জায়গা দেওয়ার জন্য, বা এই অধিগৃহীত জমি থেকে যদি কোথাও জায়গা দেওয়া যায় তার ব্যবস্থা করে দিতে। এবং তারপরে যখন সেখানে ট্রাস্ট তৈরি করতে বলা হয়েছিল আদালতের তরফে, এবং ট্রাস্ট তৈরি করে সেখানে মন্দির নির্মাণের কথা বলা হয়েছিল, যেটা রানাদা বলার চেষ্টা করেছেন যে এটা কোনোভাবেই পূর্ব নির্ধারিত নয়, এবং সত্যি অর্থে সেটা আদালত যেভাবে রায় দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা 2024-এর আগেই কেন হচ্ছে এখনো, এবং বিরোধীদের যেটা মূল বক্তব্য ছিল যে এখনো মন্দির সম্পূর্ণরূপে প্রস্তুত নয়, মন্দিরের গর্ভগৃহ প্রস্তুত হলেও গোটা মন্দির চত্বরে এখনো কাজ চলছে, এখনো লোহা যন্ত্রপাতি সমস্ত কিছু এদিক ওদিক ছিটকে রয়েছে, যদিও সেখানে কাল 7,000 লোকের সমাগম হবে। মৃন্ময়দা, আমি আপনার কাছে আসব। এই যে 500 বছরের একটা যুদ্ধ, এই যুদ্ধ যেটা একেবারেই বলা যেতে পারে বাবর যে মন্দির, যেটা বলা হয় ইতিহাসে যে বাবর যখন আমাদের ভারতবর্ষে এসেছেন এবং ধীরে ধীরে যখন তিনি অযোধ্যার এই মন্দিরের দিকে নজর গেল, এবং তখন তিনি এই মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ তৈরি করা। পরবর্তী সময় যদিও সেটাকে বিভিন্নভাবে যারা মুসলিম ধর্মাবলম্বী বা মুঘল নিয়ে যারা স্টাডি করেছেন তারা বলছেন যেটা বাবর করেননি, বাবর এটা জানতেনও না, কিন্তু একাধিক সূত্র একাধিক প্রমাণ যদিও পাওয়া গেছে মসজিদের গম্বুজ থেকে শুরু করে একাধিক পিলার, যেগুলোতে মন্দিরের যেটা বলা যেতে পারে আমাদের মন্দিরের যে পিলারগুলো তৈরি হয় তার মধ্যে যে নিদর্শন থাকে, তার মধ্যে যে ছবি বা আমরা বলতে পারি আর্ট যেটা থাকে, সেগুলো সেই মসজিদেও দেখা গেছে, এবং তার বিভিন্ন সমসাময়িক প্রমাণের পর কিন্তু আদালত সেটা রায় দিল। আজকে 40 বছর পরেও আগামীকাল যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, রাজনীতির গন্ধ কি আপনি পাচ্ছেন? আপনার কি মনে হয় একজন রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে? তো মানে যেটা ধরুন চলছে, এটা মানে আমরা যবে থেকেই রাজনীতির অঙ্গনে এসেছি, রাজনীতির নিয়ে চর্চা করি, তখন থেকেই বিষয়টা একটা জীবন্ত বিষয়। 92-তে বাবরি মসজিদ ধ্বংস, এটা একটা বিশাল বিষয়। যারা কর সেবক ছিলেন, যারা এটার মধ্যে অংশগ্রহণ করেছিলেন ছিলেন। এবার
1857 সালে, আমার কাছে যেটা মনে হয় 1857 সালে অযোধ্যার যে মানে পরিচিতি, সেই পরিচিতিটা ছিল অন্য পরিপ্রেক্ষিত। সেই পরিচিতিটা ছিল সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের যে সাধারণভাবে আমরা যেটা বলি ভাইচারা, হিন্দিতে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি যে মেলবন্ধন, সেটা অযোধ্যার মধ্যেই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। আর সেদিক থেকে অযোধ্যাতে আপনার 1857 সালের সিপাহী বিদ্রোহের যে সূত্রপাত, বলিষ্ঠ সূত্রপাত, সেটাই সেই জায়গায়, সেদিক থেকে একটা পরিপ্রেক্ষিত, এটাকে একদিকে নজরে রাখা হয়। এবার ধরুন সেদিক থেকে যদি এটা 500 বছর সেই অর্থে চলে এটা এরকম ভাবে, যাই হোক, এখন ধরুন এইসবের তো ধরুন তর্ক বিতর্ক করে অনেক মানে জলঘোলা করা যেতে পারে। আপনি বলতে পারেন যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের একটা তথ্য আছে, প্রমাণ আছে, কেউ বলতে পারে যে এরকম কোনো মানে উপযুক্ত কোনো প্রমাণ নেই, সেটা বলতে পারে। এই তর্ক বিতর্কের ব্যাপার। আপনার যুক্তি প্রতিষ্ঠা করার জন্য, মানে আপনার বলতে যে কোনো এক পক্ষের যুক্তি প্রতিষ্ঠা করার জন্য এটা হাজির হতে পারে, আরেক পক্ষ এটা বাতিল করতে পারে। কিন্তু ফ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে 2019-এর সুপ্রিম কোর্টের রায়। এ যাবৎকালে চলা যে মামলাগুলো ছিল তার সারসংক্ষেপে আপনার 2019-এর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের তৎকালীন যে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, যিনি পরবর্তীতে রাজ্যসভার সাংসদ হন, উনার দেওয়া নির্দেশ অনুসারেই এই রাম মন্দির নির্মাণ বা ধরুন মানে পৃথক যে মসজিদ সেই নির্মাণের প্রক্রিয়া। সেদিক থেকে এই প্রশ্নে আপনার সুপ্রিম কোর্টের রায়ের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল মানে রুলিং পার্টি ছাড়া বাকিদের মধ্যে দ্বিমত থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে বাস্তব। আপনাকে সেই বাস্তবটা মেনে নিতে হবে যে এটাই হচ্ছে ঘটনা। আবার সুপ্রিম কোর্ট ওই রায়ের সময় এটাও বলেছিলেন 92 সালের যে বাবরি মসজিদ ধ্বংসটা করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, ভাঙা হয়েছিল, সেটা সংবিধান বিরোধী, এই কাজটা ঠিক হয়নি, এ কথাও উনি বলেছিলেন। সেদিক থেকে বলছি যে এটা হচ্ছে 2019-এর যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্ট অনুসারেই এখানে কাজ করা হচ্ছে। এখন যে রাজনৈতিক দল বা যে সরকার এই কাজটা করবে, তারা যে আইডিওলজিতে বিশ্বাস করেন, স্বাভাবিক কারণে তার একটা সুবিধাজনক পজিশন তারা নেওয়ার চেষ্টা করবেন। কোন সময় কোন বিষয়টা নিলে পরে আমার রাজনৈতিক লাভটা হতে পারে, সেটা হতে পারে এটা অরাজনৈতিক ইস্যু, কিন্তু রাজনৈতিক মোড়কেই আমি হয়তো নিতে পারি, আমার রাজনৈতিক গেনের জন্য আমি নিতে পারি। এবার এটা রুলিং পার্টি যেহেতু তারা আছেন, তাদের কাছে এটা সুবিধাজনক হতে পারে, তারা এই সময় একটা বেছে নিয়েছেন। আর 2024-এ যদি লোকসভা নির্বাচনটা না হতো, আর 2024-এর ধরুন 2025 বা 26-এর লোকসভা নির্বাচন হতো, তাহলে নিশ্চয়ই মানে ইলেকশনের আগে সম্পর্কিত বলেই ইলেকশন সম্পর্কিত বিষয়টা সামনে এসেছে। যদি ইলেকশনটা সামনে না থাকতো তাহলে হয়তো এই প্রশ্নটা উঠতো না। এখন এটা বিভিন্ন ধরনের মানে দুই পক্ষের ন্যারেটিভস, দুই পক্ষের দুইটা ব্যাখ্যা। সেই ব্যাখ্যা এক পক্ষ চাইছে আমার পক্ষে যাতে অধিক সংখ্যক লোককে আমি সামিল করতে পারি, এক পক্ষ চাইছে তার যে মতটা আছে, তার যে আইডিওলজিটা আছে, এটার পক্ষে তারা দাঁড় করাতে চায়। সেই ক্ষেত্রে রুলিং পার্টি, আমার কাছে যেটা মনে হয়, রুলিং পার্টি যেহেতু ভারতবর্ষে এখনো পর্যন্ত এক এবং একমাত্র মানে একটা সুসংহত একটা রাজনৈতিক দল, আর দীর্ঘ 9-10-12 বছরের অতিক্রম করে যাবে, মানে 5-5-10 বছর তারা পড়ে যাবে সামনে এই মে মাসেই। সেদিক থেকে তাদের কাছে এটা একটা প্রচন্ড পলিটিক্যাল অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে ধ্রুব সত্য। সুপ্রিম কোর্টের রায়টা যেমন একটা সত্য বাস্তব, ঠিক এটাও একটা বাস্তব। সেই বাস্তবতার নিরিখে যদি বলা যায়, তাহলে আমরা যদি এটা মানে ইন জেনারেল, মানে আমি যেটা রানাবাবুর কথাতে যদি বলি, রানাবাবু যেটা বলেছেন, আমি দলমত নির্বিশেষের ঊর্ধ্বে উঠে এই দিনটাকে আমরা সবাই মিলে উদযাপন করি, সেটা একটা এপিল, ঠিক আছে। আবার ঠিক অপোজিশনটাও সেটাকে একটা এপিল হিসেবেই নিয়েছে যে এটা একটা পলিটিক্যাল ইভেন্ট, আমরা কেন তার মধ্যে পার্টিসিপেট করব। এখন এটা হচ্ছে পিপলসের মানে সাধারণ মানুষের ইচ্ছা, যে সাধারণ মানুষ কোনটার মধ্যে সবচেয়ে বেশি ভাগিদার হবে। ন্যাচারাল স্বাভাবিকভাবেই রুলিং পার্টির শক্তি সবচেয়ে বেশি। রুলিং পার্টি আপনার সমাবেশিত করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাও তাদের বেশি। ন্যাচারাল করছে এটা খুবই। সেদিক থেকে আমার কাছে যেটা মনে হয় যে এই চাপান উত্রাণ
মানে এই যে বিতর্ক, এই বিতর্ক চলতে থাকবে। আমার মনে হয় 2024-এর ইলেকশনের পরেও এটা চলতে থাকবে। যদি ইলেকশনে মানে তর্কের খাতিরে নিলাম যে রুলিং পার্টি উইন ওভার করে গেল, তাহলে বলা হবে যেটা হয় সাধারণভাবে, যে এটাকে কাজে লাগিয়ে ইলেকশনে আমরা মানে যেরকমটা সার্জিক্যাল স্ট্রাইক বা অন্যান্য বিষয়গুলো সেরকম আপনি বলছেন যে 2024-এও কিন্তু যদি বাস্তব হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। একটা গভর্নমেন্ট কত তাড়াতাড়ি তার ডিসিশনটা ইমপ্লিমেন্ট করবে। এখন রাম সম্পর্কে এক একজনের, যারা সাধারণভাবে সমস্ত মানুষের কাছে রামায়ণ বা রাম জানিয়ে আছেন, রাম হচ্ছে সত্যের প্রতীক, মানুষের প্রতি সত্যের দায়বদ্ধতা ওনার একটা আছে। এটা হচ্ছে রাম রাজ্য বানানোর আমার অ্যাঙ্গেল থেকে এটা হচ্ছে একটা সত্যের প্রতীক, একটা মানুষের প্রতি সততার যে কমিটমেন্ট এটা আছে সেদিক থেকে। আর এখন যারা অপোজিশন আছেন, অপোজিশনের কাছে আছে যে এই কনস্টিটিউশন এখন ভায়োলেট করা হচ্ছে, কনস্টিটিউশন মানা হচ্ছে না, সংবিধান মানা হচ্ছে না। আর একটা যেটা বলা হয় সেটা হচ্ছে যে ধরুন আপনি যেটা বললেন যে উত্তরপ্রদেশের কোন কংগ্রেসের লিডার এটা বলেছেন, এটা হচ্ছে যে সাধারণভাবে প্রধানমন্ত্রী হচ্ছেন, ভারতবর্ষটা তো ধরুন সেকুলার, সংবিধানে সেকুলার, এটা সবাই জানে যে জরুরি অবস্থার সময়ই এটা সেকুলার শব্দটা যুক্ত করা হয়েছিল। সেকুলার শব্দটা হচ্ছে সমস্ত ধর্ম থেকে নিজেকে, মানে রাষ্ট্রকে ধর্মের যে পেরিফেরি, সেই পেরিফেরি থেকে দূরে রাখা। তো সেই পেরিফেরি থেকে যদি রাষ্ট্রকে দূরে রাখা হয়, তো রাষ্ট্রের প্রধানকে প্রধানমন্ত্রী যদি সমস্ত ধর্মের ক্ষেত্রে সামিল হন, সমস্ত ধর্মের অনুষ্ঠানে যদি উনি সামিল হয়ে যান, তাহলে একরকম, যেহেতু রাষ্ট্র ধর্মটাকে ব্যবহার করবে না, সেদিক থেকে সেকুলারিজমের যে বিষয়টা, সেদিক থেকে এই প্রশ্নটা উঠে আসে যে প্রধানমন্ত্রী ছবি কেন থাকবে। আদারওয়াইজ তো এটা তারা যে দল করেন, মানে যে পার্টি, যে দল, যে প্রধান, যাকে সামনে রেখেই সবকিছু করা হয়, উনার ছবি থাকবে, এটা যে পার্টি করেন, যে রাষ্ট্র, তার পক্ষে এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেহেতু এটা সেকুলার অ্যাঙ্গেল থেকে ধর্মীয় প্রতিষ্ঠান একটি ধর্মের ক্ষেত্রে সেটা হয়তো ঠিক নাও হতে পারে, এই অ্যাঙ্গেল থেকে তোলা হয়। ঠিক, আমি শান্তিবাবুর কাছে যাবো। শান্তিবাবু, একাধিক যুক্তি কিন্তু আপনার বক্তব্যের পর রানাবাবু দিয়েছেন এবং গোটা বিষয়টা তিনি বুঝিয়ে বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে আপনারা সুযোগ দেননি, বা অবিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তারা এই অর্ধদিবসীয় ছুটি বা ছুটি না দিয়ে, যারা সত্যিকার অর্থেই রামকে শ্রদ্ধা করেন, রামকে ভক্তি করেন, রামকে মানেন এবং কালকের এই মহোৎসবের জন্য যারা সত্যিকার অর্থেই ঝাঁপিয়ে পড়তে চান, তাদেরকে সুযোগ দেয়নি এই রাজ্যগুলো। এবং একেবারেই আমাদের পার্শ্ববর্তী রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কাল দেখি, কালকে তিনি কি করছেন, কাল তিনি একটা মানে ধর্ম বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একটা মিছিল তিনি করবেন। অথচ সেই মমতা বন্দ্যোপাধ্যায় কাল ওনার রাজ্যের কোনো একটা মন্দিরে উনি পুজো দিতে যাচ্ছেন, যা আমাদের কাছে এখনো পর্যন্ত খবর। অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে একটি রাম কথা অনুষ্ঠানের আয়োজন করেছেন, প্রতি মাসেই উনি নাকি করে থাকেন। তো সুতরাং মন্দিরে তো যাচ্ছেন, তো রাম মন্দিরে কেন যাচ্ছেন না? বা কালকের অনুষ্ঠানে ওনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, কেন সেটাকে বয়কট করলেন? রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন নর্থ ইস্টে, উনিও কালকে কোনো একটা মন্দিরে যাবেন নর্থ ইস্টের, যা আমাদের কাছে খবর রয়েছে। সুতরাং প্রত্যেকেই মন্দিরে যাচ্ছেন, রাম মন্দিরে নয় কেন? বা এই সুযোগটা থেকে অবিজেপি শাসিত রাজ্যে যারা রয়েছেন মানুষ, যারা এই উৎসবে সামিল হতে চান, তাদেরকে কেন সামিল করতে দেওয়া হলো না? এবং সঙ্গে আপনার যা বক্তব্যের খণ্ডন করলো রানাবাবু, আপনি যা বলতে চান। প্রথমে একটা কথা বলবো যে অবিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যের জনগণকে আজকে আগামীকাল যে রাম মন্দির উদ্বোধন হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে, এই উৎসবে সামিল করা হচ্ছে না বা সামিল করা থেকে রাজ্য সরকারগুলো বাধা দিচ্ছে, এটা কিন্তু সঠিক তথ্য নয়। কারণ ধর্ম হচ্ছে একটা বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। আবার আমাকে কেউ আমার ধর্মাচরণ থেকে কেউ বিরত করতে পারে না। বিশেষ একটা ধর্মাচরণ করার ক্ষেত্রে যেমন আমাকে বাধ্য করতে পারে না, বিশেষ ধর্মাচরণের জন্য আমাকে বিরত করতে পারে না। সুতরাং ছুটি দিলেই তারপর সেই উৎসবের আমেজটা উপভোগ করা যাবে, ছুটি না দিলে উপভোগ করা যাবে না, আমি এই তত্ত্বে বিশ্বাসী নই। আরেকটা কথা, আমি যেটা বলেছিলাম যে গর্ভগৃহে মাত্র 5 জন প্রবেশ করতে পারবে, এটা আমার কথা নয়, সর্বভারতীয় পত্রপত্রিকা, স্থানীয় পত্রিকা কোনো জায়গায় বাদ নেই, সমস্ত জায়গাতেই কিন্তু এই কথাটা, এই খবরটা উঠেছে যে শুধুমাত্র 5 জনই কিন্তু সেখানে প্রবেশাধিকার পাবেন। এবং আমার
বন্ধুই বলবো, বন্ধু বলা চলে না, ছোট ভাই। আমার ছোট ভাই বলেছেন যে আনন্দীবেন উত্তরপ্রদেশের যিনি রাজ্যপাল, উনি পলিটিক্যাল পার্সন নন। আমি ওনার গাথার্থে জানাচ্ছি আনন্দীবেন এই কিছুদিন আগেও কিন্তু গুজরাটের বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। সুতরাং তিনি কিভাবে পলিটিক্যাল পার্সন হতে পারেন না এটা আমার কিন্তু জানা নেই। এখানে যাদের কথা বলা হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু বিজেপির আদর্শে বিশ্বাসী। এটার জন্য আমি মানে তারা বিজেপি আদর্শে বিশ্বাস, এই জন্য এটা দূষণীয় ব্যাপার নয়। রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এই ব্যাপারে আমার মনে হয় না ভারতবর্ষের কোনো মানুষ রাম মন্দিরের বিরোধিতা করছে, রামের বিরোধিতা করছে না। পদ্ধতিগত ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠছে কেন এই সময়ই কেন রাম মন্দিরের প্রতিষ্ঠা করা হবে। কখন করা যেতে পারে? হ্যাঁ, কখন করা যেতে এটা তো এখন রাম মন্দির তো এখন পর্যন্ত হয়নি, কমপ্লিটই হয়নি। একটা মন্দির যখন কমপ্লিট হয় তার 8টি অঙ্গ রয়েছে, তার প্রধান অঙ্গ হচ্ছে তার চূড়া। সেই রাম মন্দিরে কিন্তু চূড়া এখনো নির্মিত হয়নি। সুতরাং সেই হিসেবে এই রাম মন্দির কিন্তু এখনো বলা যায় দেবাঙ্গ, অর্থাৎ অসমাপ্ত মন্দির। সে অসমাপ্ত মন্দিরকে এত তাড়াহুড়ো করে কেন উদ্বোধনের এত তাড়াহুড়ো? নিশ্চয়ই সেটা সামনের 24শে নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই। এটা সঙ্গত কারণেই বলবে বিরোধীরা, এটা একটা জলের মতো পরিষ্কার। এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রাম মন্দির করতে হবে, রাম মন্দির তো হবেই, রাম মন্দির নিয়ে কোনো দ্বিমত নেই। রাম মন্দির অযোধ্যাতে হবে এই বিষয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই, কারণ সর্বোচ্চ আদালত রায় দিয়েছে সেখানে রাম মন্দির হবেই হবে। এবং রাম কিন্তু শুধুমাত্র হিন্দুদের নয়, রাম হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষেরই কিন্তু রাম আরাধ্য দেবতা। কারণ রাম রয়েছে সমস্ত ভারতবাসীর হৃদয়ে, সমস্ত ভারতবাসীর মননে। সমস্ত ভারতবাসী রামকে মনে করেন তাদের ভগবান। এবং হিন্দু রাজ্য এবং রামরাজ্য এই দুটো জিনিসের মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ রয়েছে। হিন্দু রাজ্য সংকীর্ণ অর্থ ব্যবহৃত হচ্ছে, কিন্তু রামরাজ্য যখন আমি বলবো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। রামরাজ্য, রাম হচ্ছেন সত্যের প্রতীক। সুতরাং রাম রাজত্ব মানে যেখানে সত্য ছাড়া আর কিছুই নেই। আমাদের তো রাম রাজত্ব নিয়ে কোনো দ্বিমত নেই, আমাদের কোনো মানুষেরই নেই। সারা ভারতবর্ষের এমন কোনো মানুষ নেই যিনি রামের বিরোধিতা করবেন। তিনি হিন্দু হন, তিনি মুসলিম হন, তিনি বৌদ্ধ হন, তিনি খ্রিস্টান হন, সকলেই কিন্তু আমরা ছোটোবেলা থেকে আমরা যখন পড়াশোনা করেছি, ছোটোবেলায় আমরা কি পড়তাম? রামায়ণের গল্প পড়তাম। আমাদের খুব ভালো লাগতো রামায়ণের সেই রাম রাবণের যুদ্ধ, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের হৃদয়ে গেঁথে গেছে। কিন্তু এই রামকে হঠাৎ করে অবতার বানিয়ে যে পুজো করা, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি যে এই রাম জন্মভূমির যে কমিটি, সেই কমিটির যিনি সেক্রেটারি, উনি হঠাৎ করে বললেন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, উনি হঠাৎ করে বললেন যে তিনি বিষ্ণুর অবতার। বিষ্ণুর অবতার রূপেই আমাদের প্রধানমন্ত্রীর আবির্ভাব ঘটেছে, এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন তিনি ঈশ্বর প্রেরিত। প্রধানমন্ত্রীর এই কথাটা শুনে কিন্তু আমার মনে হয়েছে হিটলার কিন্তু এই কথাটা বলেছিলেন, তিনিও ঈশ্বর প্রেরিত, তিনি পৃথিবীতে এসেছেন ইহুদিদের ধ্বংস করার জন্য। আমি প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে এবং বিন্দুমাত্র ওনাকে খাটো না করে, কারণ ওনাকে খাটো বিশাল মাপের মানুষ উনি, দেশের প্রধানমন্ত্রী। আমার সবচেয়ে বড় জিনিস হলো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি শেষ করিনি কথাটা, আমরা অনেক বেশি আরও মানে গুরুগম্ভীর আলোচনা আমরা প্রত্যাশা করি। ইনি ঈশ্বর প্রেরিত দূত, এই ধরনের কথা কিন্তু আমাদের কাছে অন্তত বলে না। আজকের যুগে, আজকে এই বিজ্ঞানের যুগে আমার মনে হয় সারা ভারতবর্ষের যে অস্থির পরিস্থিতি চলছে, বিশেষ করে ভারতের যে অর্থনীতি, বলা হচ্ছে ভারতের অর্থনীতি নাকি বর্তমানে $5 ট্রিলিয়ন পৌঁছে গেছে এবং 5ম দেশ ভারতবর্ষে। কিন্তু সত্যি অর্থে দেখা গেছে ভারতবর্ষ সমস্ত ক্ষেত্রে অর্থনীতি ব্যর্থ। কিন্তু গত 1923 সালে ভারতবর্ষের যে অর্থনৈতিক বৈষম্য ছিল ইংরেজ আমলে, সেই বৈষম্যকে কিন্তু ছাড়িয়ে গেছে। দেশের সম্পদ বেড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্পদ বাড়লে কী হবে? সম্পদটা একটা মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে কক্ষিগত। 70 জন মানুষের হাতে দেশের 70 কোটি মানুষের সম্পদ যদি থাকে, তাহলে কি হবে? সম্পদের সমবন্টন কোথায়? সম্পদটা তো অসমবন্টন, যার ফলে দেখা গেছে গত কয়েক বছরে ভারতবর্ষে প্রায় 20 কোটির মানুষ দরিদ্র হয়েছে। আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। আমার যেটা মূল, এবং এই যে ইস্যুগুলো, সেই অর্থনৈতিক ইস্যুগুলো মানুষের জীবনযাত্রার, চাকরি, বেকারত্ব, এই সব কিছু, এই জ্বলন্ত সমস্যাগুলোর দিক থেকে দৃষ্টি ফেরানোর জন্যই কিন্তু
এই রাম ঠিক, আমি মন্দিরকে আমি আনা বুঝতে হয়েছে। পারলাম যে একেবারেই যে আপনারা বলতে চাইছেন যে এত সমস্যা দেশে রয়েছে, বেকারত্ব রয়েছে, সবকিছু রয়েছে, তার মধ্যে রাম মন্দির কেন? কিন্তু আমার প্রশ্নটা ছিল, কেন রাহুল গান্ধী কালকের এই অনুষ্ঠানে যাবেন না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না? যদিও উনি আপনাদের দলের নয়, কিন্তু বিরোধী রাজনৈতিক দলে হলে আমি তো প্রথমেই বললাম যে আমাদের সবার কাছে মনে হচ্ছে আমরা রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি, সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি এই গোটা ব্যাপারটা হচ্ছে একটা পলিটিক্যাল ইভেন্ট। যদি পলিটিক্যাল ইভেন্ট না হতো তাহলে তো কেন সমস্ত রাজনৈতিক দল, পলিটিক্যাল আমি ইভেন্ট বলি হলে আপনারাও সেটা সুযোগ নিন না, মানে কংগ্রেসও তো সুযোগ নিতে পারে, পলিটিক্যাল তৃণমূলেও কংগ্রেস একটা সুযোগ নিতে পারে। একটা পার্টিকুলার দলের পলিটিক্যাল ইভেন্টে যোগ দেওয়া মানে তো হারিকিরি, আত্মহত্যা করা। আচ্ছা। আমি কেন সেখানে যোগ দিতে যাব? হুম। বিজেপি কি কংগ্রেসের কোনো রাজনৈতিক ইভেন্টে যোগ দেবে? দেবে না। কোনো মানে পলিটিক্যাল পার্টি সর্বোপরি একটাই বক্তব্য বলতে চাইছেন, এই গোটা বিষয়টা বিজেপির রাজনৈতিক event। রাজনৈতিক কিছু, কারণ সমস্ত ছবিকার প্রধানমন্ত্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন, হুম। প্রাণ প্রতিষ্ঠা করবেন কিন্তু প্রধানমন্ত্রী। আমার বন্ধুবর কিন্তু একটু বলেছেন কোনো একজন সন্ন্যাসী করবেন না, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন কিন্তু প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সঠিক, 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু পার্টিকুলার দলের তো বটে, এটা তো অস্বীকার করা যাবে না। এবং যারা গর্ভগৃহে যাবেন, আনন্দ দিবেন, তিনি আসলে গুজরাটের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর রয়েছেন আমাদের যে কি বলবো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তারা তো সবাই তো মানে বিজেপি দলে। কেন সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে না এনে সারা ভারতবর্ষ থেকে যে ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে এনে কি রাম মন্দিরে প্রতিষ্ঠা করা যেত না? তাহলে তো এই প্রশ্নগুলো হতো না। আমি রানাদের কাছে আসবো। রানাদা, কি বলবেন? কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্দিরে যাচ্ছেন, রাহুল গান্ধীও আমাদের নর্থ ইস্টের কোনো একটা মন্দিরে তিনি পুজো দেবেন, অরবিন্দ কেজরিওয়াল সহ অখিলেশ যাদব প্রত্যেকে কালকে মন্দিরে যাচ্ছেন। একটা মানে একেবারে কোইন্সিডেন্টলি এটা পুরো মিলে গেছে। 22 তারিখে আমাদের দেশের প্রায় তাবড় অনেক নেতৃত্বরা মন্দিরে যাচ্ছেন, কিন্তু কেউই রাম মন্দিরে যাচ্ছেন, অর্থাৎ অযোধ্যায় যাচ্ছেন না। এত পরিমাণে পলিটিক্যাল গেমিং আপনারা করলেন, 24-এর আগে এই শোটা করছেন, তো সেটা কি সত্যি অর্থেই আপনাদেরকে ফায়দা দেবে, নাকি কোথাও গিয়ে সমস্যায় পড়তে হবে? ধন্যবাদ। প্রশ্নটি তোমাকে বলছি, তোমার কি কোথাও মনে হয় যে কোইন্সিডেন্টলি প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের তারা আগামীকাল মন্দিরে যাবে? এরকম কি হতে পারে যে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব, মুখ্যমন্ত্রী কোইন্সিডেন্টলি একই দিনে একই সময়ে মন্দিরে যাচ্ছে? হ্যাঁ, ওরা কোনো রাম মন্দিরে যাচ্ছে না, এটা ঠিক আছে। রাম মন্দিরে গেলে তো ওরা বিজেপির হয়ে গেল, কারণ উনি তো রাম কথা শোনাবেন, বলছি আমি। নিজে সস্ত্রীক হ্যাঁ, উনি রাম কথা শুনছেন, রাম মন্দিরে যাচ্ছেন না। কারণ আমার প্যানেলিস্ট এই মাত্র বলল, আমি বলছি উনি একটু আপনি যখন, আমি বলছি আপনি যখন কথা বলেছেন আমি বলিনি, আমার প্যানেলিস্ট এই মাত্র বলেছে, এই মাত্র যে রাম মন্দির মানে বিজেপির ইভেন্ট, বিজেপির পলিটিক্যাল ইভেন্ট, এই মাত্র বললো উনি। তো বিজেপির ইভেন্টে কংগ্রেসীরা কেন সামিল হবে? তো ওরা 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 এক মিনিট আপনি বলেছেন যখন, আমি কথা বলিনি। তো ওরা রাম মন্দিরে যাচ্ছে না কারণ বিজেপির ইভেন্টে যাবে না, ঠিকই তো। অন্য পলিটিক্যাল দলের লিডার্সরা বিজেপির ইভেন্টে কেন যাবে? বিজেপির ইভেন্টে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ওরা মন্দিরে যাচ্ছে, মন্দিরে ওদের যেতেই হবে। না হলে এই যে যাদের নাম বললেন আপনি, ওদের রাজনীতির কেরিয়ার, ওরা যেই রাজনীতি মানুষকে ভুল বুঝিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে করে আসছে, সেই কেরিয়ার ওদের নষ্ট হয়ে যাবে। তো মানুষ ওদের কেরিয়ার শেষ করে দেবে, ওদের যেতেই হবে। তাই ওরা আগামীকাল কোইন্সিডেন্টলি নয়, ইচ্ছাকৃতভাবেই প্রত্যেকে কোনো না কোনো মন্দিরে পুজোতে অংশগ্রহণ করছে। আমার উভয় প্যানেলিস্ট বলেছেন যে এই যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার যে বিষয়টা, এটা 2024-এই কেন, 2024-এর নির্বাচনের আগেই কেন? সকলের জানা আছে আর বছর খানেক পরে ইউপির লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন। তো ওই সময়ের আগে যদি এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বিষয়টা থাকতো, তাহলে তখন ওরা বলতো
যে ইউপির নির্বাচনের আগেই কেন এই কথাটা। এটা যদি 2028-এ হতো, ওরা বলতো 2029-এর লোকসভা নির্বাচনের আগেই কেন। বা আপনারা জানেন সময়ে সময়ে একই সঙ্গে আমাদের দেশে 3-4টে রাজ্যের বিধানসভা নির্বাচন হয়ে থাকে। তো প্রতি বছর আমাদের দেশে কোনো না কোনো বড় রাজ্যের নির্বাচন বা 3-4টে রাজ্যের নির্বাচন থাকে। তো যারা রাজনীতি নিয়ে খেলাধুলা করে, আমি বিরোধীদের কথা বলছি, ওরা তো প্রতিনিয়তই বলবে যে এটা ওই নির্বাচনের আগেই কেন, ওটা 25-এই কেন, 26-এই কেন। ওটা ওদের একটা রুটিন, একটা বিরোধী করাটা, একটা বিরুদ্ধাচরণ করাটা ওদের একটা রুটিন হয়ে গেছে, এটা করবেই। দেখুন আমরা দেখেছি এই রাজ্যের বুকেও যে বৃহৎ কোনো নেতৃত্বর, আমি বিরোধীদের কথা বলছি, ওনার গাড়ি বিরোধীদের সঙ্গে হয়তো কোনো কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা মারপিট হয়েছে, রাজ্যে সারা রাজ্য জুড়ে বন্ধ ডাক দিতে আমরা দেখেছি এ রাজ্যের বুকে। কিন্তু সেই রামলালার প্রাণপতি মন্দির করার জন্য ওই সময়ে প্রায় 2500 কর সেবক মারা গিয়েছে, সকলের জানা আছে। এই রেস ট্রেনে মুম্বাইতে 900 লোক মারা গেছে। ওই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত এতগুলো যে কর সেবক মারা গেল, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে পর্যন্ত বিরোধীদের মুখে কোনো একটা শব্দ আমরা শুনেছি? কোথাও শুনতে পাইনি। এইবার আজকের দিনে যখন বন্ধের কথাটা এসছে, আপনারা রাজনীতি ছাড়ুন, রাম মন্দির প্রতিষ্ঠার বিষয়টা ছাড়ুন, এই যে কর সেবকগুলো মারা গেল, বিরোধী অনেক রাজ্যেই কর সেবকরা আছে যাদের পরিবার এখনো আছে যারা মারা গিয়েছে, ওদের প্রতি শ্রদ্ধা জানিয়েও তো কালকের বন্ধটা হতে পারতো অর্ধ দিবসীয় বা পূর্ণ দিবসীয়, এটাও তো হয়নি। আমরা দেখেছি যে উনি বলেছেন, আমার প্রেমলিস্ট বলেছেন যে মোদি বলেছেন আমি ঈশ্বর প্রেরিত। উনি বলেছেন অবতার বলেনি, মোদি বলেছেন আমি ঈশ্বর প্রেরিত। বলুন তো, হিমাচল প্রদেশের দুজন বিধায়ক এবং অন্যান্য আর একজন মন্ত্রী ওনারাও বলেছেন বিষ্ণুর অবতার, নারায়ণ। বিধায়ক বলেছেন, মোদি বলেননি। মোদি বলেছেন আমি ঈশ্বর প্রেরিত। আপনি বলুন তো আপনি ঈশ্বর প্রেরিত কিনা? আপনি কি ঈশ্বর প্রেরিত? আমি ঈশ্বর প্রেরিত। আমার মনে হয় এই পৃথিবীর বুকে যত প্রাণ আছে প্রত্যেকে ঈশ্বর প্রেরিত। কিন্তু ঈশ্বর প্রেরিত না হলে আর কিভাবে প্রেরিত হয় এটা অন্তত আমার জানা নেই। ঈশ্বর প্রেরিত যদি না হয় আর কিভাবে প্রেরিত হয় সেটা আমার জানা নেই। উনি বলেছেন যে 20 কোটি মানুষ দরিদ্র হয়েছে মোদির শাসনকালে এ দেশের বুকে। আমরা দিকে দিকে শুনছি যে যাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল না, এই দেশের 40 কোটি উপরে নতুন ব্যাংকে, আমি আর এটা আজকের দিনে অন্তত এই রাজনীতিটা আমি করতে চাইছিলাম না, 40 কোটির উপরে মানুষের ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা আছে, তারা নির্দ্বিধায় খরচা করছে, ব্যাংকের সঙ্গে লেনদেন করছে। এটা 20 কোটি লোকের দরিদ্র হওয়া হলো না 40 কোটি লোকের উপরে কর্মসংস্থান হলো নতুন করে, বা তাদের একটা সঠিক জীবনের চলার মতন একটা পরিসংখ্যান মোদি করে দিয়েছে, সেটার অবস্থান হলো। আমি চাইছিলাম না এগুলো বলতে। আমি মৃন্ময়দার কাছে আসবো, তার আগে ছোট্ট করে শান্তিবাবু আপনার কাছ থেকে নিতে চাইবো যে কথাগুলো একেবারে রানাবাবু বলার চেষ্টা করলেন, যে যা হচ্ছে সেটাতে আপনাদের দ্বিমত থাকতেই পারে, আপনারা যাবেন না রাজনৈতিক শো বলে। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে খুব ইচ্ছে হচ্ছে জানার, আমাদের দেশের রাজনীতিটা কি পুরো ধর্মের উপরে নির্ভর করছে, বা মন্দিরে যেতে হবে, মন্দির কেন্দ্রিক রাজনীতিতে আমরা কোথাও পরিণত হচ্ছি না তো? কারণ কাল রামলালার যখন প্রাণ প্রতিষ্ঠা হবে ঠিক একইভাবে পাল্লা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে যাচ্ছেন, আমি জানি না সেটা কোইন্সিডেন্ট না অন্য কিছু। অরবিন্দ কেজরিওয়াল তিনি রামকথা শুনবেন, রাহুল গান্ধীও কালকে কোনো একটা মন্দিরে যাচ্ছেন, আরো অনেক, অখিলেশ যাদব থেকে শুরু করে অনেকেই মন্দিরে যাচ্ছেন। কিন্তু কেন এই ধর্মকেন্দ্রিক? যদি প্রধানমন্ত্রী মোদী, যে আপনার কথা যদি আমি ধরে নিলাম এটা বিজেপির সম্পূর্ণ রেলি, বিজেপির সম্পূর্ণ অনুষ্ঠান, কোনো কিছুই নয়, তাহলে একই দিনে এইভাবে প্রত্যেকে মন্দিরে কেন ছুটছেন? কেন দীঘায় এত বড় জগন্নাথের প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে? কেন ইন্ডিয়া জোটের প্রত্যেকটা নেতাকে মন্দিরেই যেতে হচ্ছে?
এইটা কোথাও একটা পাল্লা দিয়ে এটা কি কোথাও একটা এমন হয়ে যাচ্ছে না যে গোটা ভারতবর্ষের রাজনীতিটা এখন ধর্মের উপরে, হিন্দুর উপরে, হিন্দু ধর্মের উপরে, বা ধর্ম নিয়ে রাজনীতি কোথাও না কোথাও আপনারাও সেই জারে জড়িয়ে যাচ্ছেন, যেটা আপনারা এতদিন অভিযোগ করতেন বিজেপি হিন্দু ধর্ম বা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিরোধীরাও কি বা ইন্ডি জোট কি সেখানেই ধর্মের আড়ালে চলে যাচ্ছে কিনা, কি বলবেন? আমি তারপর মৃন্ময়দার কাছে আসবো। আসলে ভারতবাসীরা কিন্তু ধর্মের বিরোধী নয়, মাইকটা ইউজ করবেন। আবার ধর্ম ভীরুও নয়। ভারতবর্ষ চিরকালই সর্বধর্ম সমন্বয়ের দেশ। সমস্ত ধর্মের এখানে কালচার হয়েছে এবং সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবেই কিন্তু বসবাস করেছে, আমরা অতীতকাল থেকে দেখে এসেছি। তো এখানে বর্তমানে যেটা চলছে, যেটা রাজনীতির এই যে ধর্মের যে রাজনীতিকরণ, ধর্মের রাজনীতিকরণটা কিন্তু খুব একটা বেশি দিনের ব্যাপার নয়। সেটা 1980 সালের শেষ দিক থেকে শুরু হয়েছে এবং বর্তমানে সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তো এটা আমি মনে করি ধর্মের এই যে ধর্মটাকে যে রাজনীতিকরণ করা হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের যে মৌলিক যে সমস্যাগুলো, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, এগুলোর যে সমস্যা, জীবন ধারণের সমস্যা, স্বাধীনতার সমস্যা। আজকে স্বাধীনতা নেই মানুষের, ব্যক্তি স্বাধীনতা নষ্ট হয়ে গেছে। যতগুলো কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আছে এগুলোর কোনো স্বাধীনতা নেই, সবগুলো শাসকের এই যে ব্যাপারগুলো, এই সমস্ত সমস্যাগুলোর দিক থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই ধর্ম নিয়ে এত মাতামাতি চলছে। তাহলে রাহুল গান্ধী কেন যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন? রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, এটা তো ধর্ম বিশ্বাস, প্রত্যেকের একটা ব্যক্তিগত বিশ্বাস আছে, তারা তো উৎসব করতে যাচ্ছে না। মোদিও বিশ্বাস করেন তাহলে? হ্যাঁ, মোদিও কি মোদি নিশ্চয়ই বিশ্বাস আছে, ধর্ম বিশ্বাস, কিন্তু মোদি ধর্ম বিশ্বাসটাকে উৎসব করছেন, উৎসব করে এটা রাজনীতির কাজে লাগাচ্ছেন। রাহুল গান্ধী মন্দিরে যাচ্ছেন, সেখানে কাউকে নিয়ে যাচ্ছেন না, কিন্তু তিনি নিজে মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন। আমিও যেতে পারি মন্দিরে, পুজো দিতে পারি। মমতা ব্যানার্জি মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন, কিন্তু সেখানে কিন্তু তিনি মসজিদেও যেতে পারে, গির্জায় যেতে পারে, কিন্তু জাননি তো সেটা, কাল যাচ্ছেন মন্দিরে মানে গির্জায় তো সাধারণত আমরা জানি খ্রিস্টানরা যায়, মুসলিমরা ইয়েতে যাচ্ছে, মসজিদে যাচ্ছেন, তারপরে যারা গুরুদুয়ারাতে যাচ্ছেন, শিখ যারা তারা গুরুদুয়ারাতে যাচ্ছেন, যার যার ধর্ম বিশ্বাস থেকে যাচ্ছেন। কিন্তু যখন সেই ধর্মটাকে নিয়ে যখন উৎসব করা হবে তখন আমরা বলবো সেটা বিশেষ। আমি একই প্রশ্ন নিয়ে মৃন্ময়দার কাছে আসবো। সবাই আমি কোইন্সিডেন্ট কিনা সেটা আমি বলবো না, কিন্তু তারা যে কেউ মন্দিরে যাচ্ছেন, আবার প্রত্যেকে কোইন্সিডেন্টলি ইন্ডি জোটের প্রত্যেকেই হতে পারেন, কিন্তু এই যে মন্দিরে যে যাচ্ছেন, মন্দিরে যাওয়াটার মধ্যে কিন্তু কোনো দূষণের কিছু নেই। সেখানে মন্দিরে যাওয়া মানে কিন্তু ধর্মকে ব্যবহার করা নয়, ধর্মটা তো বিশ্বাসের ব্যাপার। কিন্তু আমি যখন এই ধর্মের বিশ্বাসটাকে নিয়ে আমার নিজের বিশ্বাসটাকে আমি যখন অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এটাকে যখন বিশেষ উদ্দেশ্যে যখন ব্যবহার করব, উৎসব করব, তখন কিন্তু সেটা সবার চোখে সেটা ভালো ঠেকে না। আজকে রাম মন্দির, আমি একটা কথা প্রথমেই বলেছি, রাম মন্দির যদি দেখা যেত যে রাজনীতি বিবর্জিত হয়ে শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান হতো, আপনার ব্যাখ্যা অনুসারে সেটা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান হতো, তাহলে কিন্তু কোনো বাধা থাকতো না, কিছুই থাকতো না। করতে হবে, আমি মৃন্ময়দার কাছে আসবো। মৃন্ময়দা, আমার আগাগোড়া একটাই প্রশ্ন, কেন আমরা এই ধর্মের মোড়কে নিজেদেরকে আবদ্ধ করছি? রাজনীতি কেন ধর্মের মোড়কে আসছে? রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানে নিঃসন্দেহে বিরোধীরা বলছেন সেটা বিজেপির শো, আবার সেই বিরোধীরাই কিন্তু কাল একেবারে স্পেসিফিক্যালি 22 জানুয়ারিতেই যাচ্ছেন প্রত্যেকে মন্দিরে, কেউ রাম কথা শুনছেন, কেউ রাম মন্দিরে যাচ্ছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে এত বড় প্রজেক্ট করছেন, মন্দিরের জন্য 900 কোটি টাকা প্রজেক্ট লঞ্চ করছেন, সেখানেই যদি আবার রাম মন্দিরের প্রতিষ্ঠা হয় তখন সেটা বিজেপি হিন্দু ধর্ম নিয়ে বা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আক্ষরিক অর্থে প্রত্যেকেই তো এই যে একটা রাজনীতির মূল একেবারে গোড়ার যে শব্দগুলো যদি আমরা বলি, বেকারত্ব, চাকরি নেই বা হাহাকার, যে শব্দগুলো এতদিন এক রাজনীতির ময়দানে শোনা যেত, সেগুলো থেকে খানিকটা দূরে সরে গিয়ে একেবারে ধর্মের মোড়কে চলে যাওয়া, মন্দিরের চলে যাওয়া, বা রাম মন্দির যখন একদিকে হচ্ছে পাল্লা দিয়ে এই বিরোধী রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারাও মন্দিরে যাচ্ছেন। আপনার বক্তব্য? এটা তো আপনি দেখুন, যখন লাস্ট পার্লামেন্ট সেশন চললো তার আগে যে একটা মহিলা রিজার্ভেশন একটা বিল আনা হয়েছিল, সেই মহিলা রিজার্ভেশন বিলে যখন পাস করানো হলো
তখন অপোজিশন তুললো যে এই মহিলা রিজার্ভেশন বিলের মধ্যে ওবিসি রিজার্ভেশন দরকার। এই ওবিসি নিয়ে একটা আপনার এই 5 রাজ্যের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের মধ্যে অপোজিশনের এটা একটা মূল বিষয় ছিল, ওবিসি রিজার্ভেশনটা, ওমেন রিজার্ভেশনের মধ্যে, উইদিন দ্য ওমেন রিজার্ভেশন। বিহার আপনার ওবিসি রিপোর্ট, ওবিসির একটা ইনভেস্টিগেশনের রিপোর্ট প্রকাশ করলো, সব জায়গাতে তারা প্রচার করলো যে আমরা যদি পাওয়ারে আসি তাহলে আমরা ওবিসি রিজার্ভেশনটা দেব, মহিলা রিজার্ভেশনের প্রশ্ন। তাহলে এটা হচ্ছে আপনার, আমি বললাম যে এটা হচ্ছে একটা ন্যারেটিভস, মানে বিজেপি ওমেন রিজার্ভেশনের বিলটা পাস করালো, ওমেন মহিলা ক্ষমতায়নের প্রশ্নে, মহিলাদের অধিকারের প্রশ্নে তারা অনেক বেশি চ্যাম্পিয়ন হওয়ার জায়গাতে তারা এই জায়গাটা নেওয়ার চেষ্টা করলো। বিপরীতে অপোজিশন এই জায়গাতে একটা অ্যামেন্ডমেন্ট আনলো, বেসিক অ্যামেন্ডমেন্ট, যে ওবিসি রিজার্ভেশনটা দরকার উইদিন দ্যাট। এটা একটা ন্যারেটিভস। 2005টা রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় এটা দেখা গেল যে এটা কাজ করলো না, তেমন কাজ করলো না। আপনি দেখুন কংগ্রেস শাসিত যে রাজ্য ছিল ছত্তিশগড়, রাজস্থানে ছিল, মানে 18 মাস তারা ছিল। আপনি দেখবেন বা এইবারে নির্বাচনেও তাদের যে প্রতিশ্রুতিগুলি ছিল, ছত্তিশগড়ে তারা আপনার বিশাল রাম যখন বনবাসী ছিলেন, সেই বনবাসীর যে রাস্তা, সেই রাস্তা তারা তৈরি করেছিলেন। রাজস্থান, মধ্যপ্রদেশেও তারা এটা চেষ্টা করেছিলেন, বলেছিলেন, মন্দির টন্দির তারা নির্মাণ করেছিলেন। তাহলে দেখা গেল যে এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনি বিজেপিকে আটকাতে পারেননি। আপনি করেছেন, কংগ্রেস কিন্তু করেছে, অপোজিশন করেছে, মেইন অপোজিশন ভারতবর্ষের, তারা কিন্তু করেছে। তার মানে এটা হচ্ছে যে বিজেপির যে মানে আইডিওলজি, বিজেপির যে পলিটিক্স, বিজেপির পলিটিক্স দিয়ে যদি আপনি নিজে এটার মধ্যে সামিল হন, আপনি কিন্তু বিজেপিকে হারাতে পারবেন না। এটা হচ্ছে মুদ্রা ব্যাপার। আর হচ্ছে আমার যে মানে হিন্দু ভোট, মানে আমি যেটাকে বলি হিন্দু লিবারেলিজম, একটা হচ্ছে হিন্দু কট্টর হতে পারে, হ্যাঁ, যারা রুলিং পার্টি আছে তাদের কাছে যদি আমরা এটা বলি যে তারা কট্টর হিন্দুত্বের জায়গাটা ধরে রেখেছেন। আরেকটা হচ্ছে লিবারেল হিন্দুত্বের জায়গা, তারা হিন্দুত্বের সাথে অন্য যা কিছু আছে সেটাকে তারা মিক্সড করার চেষ্টা করে। এই লিবারেল হিন্দুত্বের যে ছাপটা, তার কারণেই কিন্তু তাদের আগামীকালের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা তারা ভিন্ন ভিন্ন ভাবে উদযাপন করার চেষ্টা করছে। আমি যেটা বলি যে এই লিবারেল হিন্দুত্ব দিয়ে কিন্তু আপনি এই হিন্দু রাষ্ট্রের যে কনসেপ্ট, এটাকে আপনি ফাইট করতে পারবেন না। আপনি দেখুন এই যে ন্যারেটিভসটা, এতদিনকার যে ন্যারেটিভস একটা ছিল, বা ধরুন তাদের যে মানে ভারত জোড়ো ন্যায় যাত্রার যে কনসেপ্টটা কিন্তু আপনার সেই অর্থে এই জায়গাতে কিন্তু একটু ফিকে হয়ে গেল। এখন কিন্তু সবাই এই জায়গাতেই চলে গেল, রাম মন্দির ইস্যুদের মধ্যেই সবাই নিজেকে সামিল করে নিল। আপনার এই জায়গার মধ্যে আর নেই বিষয়টার মধ্যে, মানে একটা জনস্রোত বা একটা ওয়েভ যদি বলেন। হ্যাঁ, মানে আপনি ন্যারেটিভসটা তো কার কাছে চলে যাচ্ছে? আপনার রুলিং পার্টি মানে প্রাইম মিনিস্টার একটা ন্যারেটিভস তৈরি করে দিচ্ছে, অপোজিশন সেই ন্যারেটিভসটার মধ্যে নিজেদের সামিল করার চেষ্টা করছে। নিজেদের যে ইন্ডিপেন্ডেন্ট ন্যারেটিভস, সেই ন্যারেটিভস নির্বাচনে লড়ার মতো নিজেদের একটা ন্যারেটিভস, মানে আপনার যে তাদের পজিশন, সেই পজিশনটা কখনো কখনো তুলে, কিন্তু কখনো বেশিরভাগ সময় সেটা হারিয়ে যায়। সেটা আমরা দেখলাম 5 রাজ্যের নির্বাচনের সময় তারা এটা করেছিলেন, কিন্তু সেটা হারিয়ে যায়। তার জন্য বলছি যে লিবারেল হিন্দুত্বের যে মানে তুষণ করা, সেই তুষণ দিয়ে কিন্তু আপনি কট্টর হিন্দুত্বের যে বিষয়টা, সেটাকে আপনি মোকাবেলা করতে পারবেন না। আপনার নিজস্ব ন্যারেটিভস দরকার। ঠিক, একেবারে লড়াই করার জন্য নিজস্ব একটা চিন্তা ভাবনা, নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে প্রত্যেকটা দলকে নামা উচিত। এবং সেখানে যদি বিজেপি কোথাও যদি ধরে নিই বিরোধীদের কথায়, যদি বিজেপি রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে 24-এর লড়াইয়ে নামতে পেরে বা নেমে সেখানে যদি তাদের জয়লাভও হয়, এবং সেটা যদি নিঃসন্দেহে যদি সেটা প্রধানমন্ত্রী মোদীর ক্রেডিটও হয়ে থাকে, সেখানে ভুল কিছু নয়। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেভাবে তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা, কিভাবে লড়াই করবেন, কোথায় কোন জায়গাতে কোন ইস্যুটাকে তুলে ধরতে হবে, সেটা নিয়ে নামা উচিত একটা যুদ্ধে, নিঃসন্দেহে বলা যায়। আগামীকালের জন্য আমাদের প্রত্যেকের নজর থাকবে, হাতে আর মাত্র কয়েকটা সময় বাকি। তারপরেই যে সেই সময়, যে সময়ে দাঁড়িয়ে, যে সময়ের জন্য স্বপ্ন দেখেছেন অনেকেই, যে সময়কে নিজের চোখে দেখার জন্য অনেকেই অপেক্ষা করেছেন, অনেকে পৃথিবীতে নেই, অনেকে লড়াই করেছেন, সেই রামলালার জন্মভূমিতে রামের প্রাণ প্রতিষ্ঠা হওয়া নিঃসন্দেহে খুবই গর্বের ব্যাপার। এবং প্রত্যেকে সেটাকে কাল দেখবেন, আমরাও সরাসরি সেটা সম্প্রচার করব। আপাতত আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করব। তার আগে আরো একবার আমাদের আজকে যারা প্যানেলিস্টরা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই সহযোগিতার জন্য। আপাতত এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সব খবর সবার আগে দেখার জন্য শুধুমাত্র পাবলিক নামের পর্দায় চোখ রাখবেন।
নমস্কার, শুভরাত্রি। দেখতে দেখতে 1 ঘন্টার উপরে এক ঘন্টার উপরে